তাহলে আমরা আজকে হচ্ছে অন পেজ অপটিমাইজেশন পার্ট ওয়ান। আর অন পেজ অপটিমাইজেশন পার্ট ওয়ানে প্রথমে আমরা দেখি আজকে কি কি দেখব। অন পেজ অপটিমাইজেশন পার্ট ওয়ানে আমরা দেখব যে ডোমেইন হোস্টিং আইডিয়া, সি প্যানেল, হ্যাঁ, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এইগুলো বিষয় নিয়ে আমরা আজকে টোটাল ক্লাসটা দেখব। তো আমরা একটু দেখি কি কি দেখবো, অনেক নজরে একটু দেখি যে অন পেজ অপটিমাইজেশন পার্ট ওয়ানে প্রথমেই আমরা জানবো ডোমেইন হোস্টিং আইডিয়া, এরপর হচ্ছে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এরপর হচ্ছে থিম ইনস্টলেশন। তো এখানে আমাদের অনেকগুলোই পার্ট দেখতেছি যে 1 থেকে 20 নাম্বার পর্যন্ত হয়তো একদিনে ক্লাস সম্ভব না আমাদের, অবশ্যই অন পেজ অপটিমাইজেশন পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি আছে, হ্যাঁ। এগুলো আমরা ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখবো। তো প্রথমে আমরা জানি অন পেজ অপটিমাইজেশন কি, বা আগে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ অন পেজ অপটিমাইজেশন। আমরা জানি একটা ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যে কাজগুলো করা হবে বা অভ্যন্তরীণ ভিতরগত যে কাজগুলো করা হবে, যেমন একটা ওয়েবসাইটে টাইটেল, মেটা ডেসক্রিপশন সেট করা, হ্যাঁ, মেটা কিওয়ার্ড সেট করা, এরপরে কন্টেন্ট পোস্ট করা, এটাকে এসইও ফ্রেন্ডলি করা, এইগুলো হবে আমাদের অন পেজ অপটিমাইজেশনের কাজ। অর্থাৎ একটা ওয়েবসাইটের ইন্টারনাল মানে ভিতরগত যে কাজগুলো করব, এটা হবে আমাদের অন পেজ অপটিমাইজেশন। সো অন পেজ অপটিমাইজেশন কাজগুলো করতে গেলে মাস্ট বি আমাদের একটা ওয়েবসাইট লাগবে। অবশ্যই আমরা কোন ওয়েবসাইটের জন্য কাজ করব, অবশ্যই এটা অবশ্যই আমরা হয়তো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করব। তবে এখন আমরা বর্তমানে প্র্যাকটিসের জন্য হইলেও আমাদের একটা ওয়েবসাইট লাগবে, আদারওয়াইজ ড্যাশবোর্ড না পাইলে আমরা কিন্তু এই কাজগুলো প্র্যাকটিস করতে পারবো না। তো ফার্স্ট অবস্থায় আমরা ডোমেইন হোস্টিং আইডিয়া সম্পর্কে জানি। আমরা অনেকেই জানি যে ডোমেইন কি, আবার অনেকেই জানি হোস্টিং কি, হয়তো আবার অনেকেই জানি না, তাই না? তো তাদের উদ্দেশ্যে আমি একটু ক্লিয়ার করি যে আমরা আমরা একটু কম বুঝি যে আসলে ডোমেইন হোস্টিং কি জিনিস। তো আমরা যদি একটু কন্টেন্ট গুলো দেখি যে ডোমেইন কি, এটা আমাদের অনেকেরই ভালো জানা আছে, এর ভালো উত্তরও আছে, কিন্তু তারপরেও অনেকের জানা নাই বা কম জানি। ঠিক আছে, আমরা আসলে এই পোস্টটা সবার উদ্দেশ্যে একটু কথা বলি যে ডোমেইন কি। যে ওয়েবসাইট করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটা নাম দিতে হবে, আর এই ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুঁজে পাবে সেটা হচ্ছে ডোমেইন। যেমন আমরা ফেসবুককে খুঁজে পাই facebook.com দিয়ে, গুগলকে খুঁজে পাই google.com দিয়ে, হ্যাঁ। আর যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট লোক ভিজিট করবে সেটাই আপনার ওয়েবসাইটের ডোমেইন। ডোমেইন শুধুমাত্র ডট কম দিয়ে হবে সেরকম না, বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে থাকে। ব্যবসা বা সাধারণ ব্যবসার জন্য ডট কমটা ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ সাধারণ ব্যবহারের জন্য বা বিজনেসের জন্য ডট কম ইউজ করে থাকে, অর্থাৎ কমটা হচ্ছে কমার্শিয়াল। তারপরেও বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ইউজ করে, ডট কম, ডট নেট, এগুলো হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, যেমন ডট অর্গানাইজেশনের জন্য ব্যবহার হয়ে থাকে ডট ওআরজি, নেটওয়ার্কিং ওয়েবসাইটের জন্য ব্যবহার হয়ে থাকে ডট নেট, ইনফরমেশন সাইটের জন্য ইনফু, হ্যাঁ, এ ধরনের ওয়েবসাইটগুলো এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে। তবে ডট কম, ডট নেট, ডট ইনফু এই ধরনের এক্সটেনশন হওয়ার কারণে ডোমেইনের দাম কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100টার উপর এরকম এক্সটেনশন আছে, যেমন ডট নেট, ডট ইন, বিজ, হ্যাঁ, এরপর হচ্ছে সাইট, ইনফো, ক্লাব, কো, অর্গানাইজেশন, কম, হ্যাঁ, বাইক, এ ধরনের বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। তো আমাদের প্রয়োজনে আমরা নিয়ে নিতে পারি। সাধারণত এই ধরনের ডোমেইন মূলত 800 থেকে 1000 টাকা, তবে ডোমেইনের দাম ওয়ার্ল্ড ওয়াইড ভাবে 1000 টাকার মধ্যে হয়ে থাকে, আর এটা প্রতি বছর রেনু করতে হয়। সো আমরা ডোমেইন গুলো একবারে কিনতে পারি না, অর্থাৎ এটা ভাড়া নিয়ে থাকি, যেহেতু প্রতি বছর আমাকে রেনু করতে হয়, সো আমরা এটা ভাড়া নিয়ে থাকি। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি ডোমেইন কি। সহজ ভাষায় ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, নামটাই হচ্ছে ডোমেইন। এরপরে হোস্টিং কি, যে অনেকেই ডোমেইন কি তা আমরা জানি, বাট হোস্টিং কি তা জানি না। আমরা একটা ওয়েবসাইট কিনলে তার মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের নাম কিনলেন। আপনার ওয়েবসাইটকে এমন একটা পিসি বা পিসিতে রাখতে হবে যেটা 24 আওয়ার, বছরে 365 দিন অন থাকবে, সব সময় চালু থাকবে। এমন একটা পিসি দিয়ে আপনার
ওয়েবসাইট রাখার সুবিধা নিয়ে দিয়ে থাকে হোস্টিং কোম্পানিগুলা। তার মানে হোস্টিং কোম্পানিগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এই সার্ভিস দিয়ে থাকে, যেমন শেয়ার হোস্টিং, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার ইত্যাদি। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের যে স্পেস বা জায়গা কিনবেন এটাকে বলা হয় হোস্টিং। আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ রাখবেন, কন্টেন্ট রাখবেন, হ্যাঁ, ভিডিও রাখবেন, এই রাখার জন্য যে স্পেস প্রয়োজন হবে এটাকে বলা হয় হোস্টিং। অর্থাৎ এই ডোমেইন এবং হোস্টিং দুইটা একত্রিত করাকে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানাইতে স্যার, হয়। স্যার আওয়াজ আসতেছে না স্যার? তাহলে আমরা একটা ডোমেইন কি এবং হোস্টিং কি আমরা আশা করি সবাই বুঝতে পারছি। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম বা একটা কোম্পানির নাম, আর হোস্টিং হচ্ছে স্পেস বা জায়গা। তাহলে এই ডোমেইন এবং হোস্টিং একত্রিত করে আমাদেরকে একটা ওয়েবসাইট বানাইতে হবে। তাহলে আমরা এই ওয়েবসাইটটা কিভাবে নিব বা কিভাবে কিনবো সেগুলো আমরা চাইলে দেখতে পারি। সো আমরা জানি যে ব্লু হোস্ট, হোস্ট গেটর বা নেমচিপ, এই কোম্পানিগুলো আমাদের ডোমেইন হোস্টিং সেল করে থাকে। তো এই ডোমেইন হোস্টিং বিভিন্ন ডোমেইনের দাম ওয়ার্ল্ড ওয়াইড ভাবে একই হয়ে থাকে, প্রায় 9 থেকে 10 ডলার। আর হোস্টিংটা আপনি কতটুকু স্পেস নেবেন বা কতটুকু জায়গা নেবেন এর উপর বেসিস করে হোস্টিং এর দাম হয়ে থাকে। যেমন 1 জিবি, 2 জিবি, 3 জিবি, হ্যাঁ, 4 জিবি, 5 জিবি জায়গা লাগবে তার উপর বেসিস করে দামটা হয়ে থাকে। যেমন .com ডোমেইন দেখাচ্ছে প্রায় $9 ইয়ারলি, আর .net যেটা হবে সেটা হচ্ছে প্রায় $11। হ্যাঁ, এই কোম্পানিগুলো থেকে আপনারা ডোমেইন হোস্টিং কিনতে পারেন। তো ডোমেইন হোস্টিং গুলো আমরা মাসিক চুক্তিতে, বাৎসরিক চুক্তিতে, অথবা একসাথে আমরা 1 বছর, 2 বছর, 3 বছরের প্যাকেজও কিনতে পারি বা ভাড়া নিতে পারি। তো এই আমরা ডোমেইন হোস্টিং গুলো নিতে পারি। ডোমেইন হোস্টিং পাওয়ার পরে আমরা সাধারণত কি ধরনের ইনফরমেশন পাবো একটু যদি দেখি। আমরা এখান থেকে ধরেন ওয়েবসাইট যখন কিনবো, ওয়েবসাইট কেনার পরে আমরা এখান থেকে যদি লোকাল কোনো কোম্পানি থেকেও কিনি, যেমন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা হোস্টিং প্যাকেজ ফার্স্ট ইয়ার ভিশনারি টেকনোলজি বিডি.com নামে একটা ওয়েবসাইট কিনছিলাম। এই কোম্পানিতে আমরা ডোমেইনের দাম বা হোস্টিং এর দাম হচ্ছে আমার 3150 টাকা পড়ছে। এখান থেকে আমার ভয়েস ক্লিয়ার না। তো আমরা এখান থেকে ডোমেইন হোস্টিং এর নামটা পেয়ে যাব, কত দাম দিয়ে নিলাম, এবং নেক্সট বিল। আমি হয়তো কিনছিলাম যে সেপ্টেম্বরে 2020 সালে, আবার সেপ্টেম্বরে 21 সালে, মানে এই যে এই বছরের সেপ্টেম্বর মাসে আমাকে এটা রেনু করতে হবে। ঠিক আছে। এরপরে এই ডোমেইনটার একটা সি প্যানেল দিবে যেটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। সেই কন্ট্রোল প্যানেলে গিয়ে আমাদের ওয়েবসাইটটাকে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম। তো এই ওয়েবসাইটটাকে বিল্ডিং প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে এটা সিএমএস এর মাধ্যমে সাইটটাকে রেডি করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা কোনো সার্ভারের আন্ডারে এটাকে অ্যাড না করব সাইটটা কখনো রান হবে না। ঠিক আছে, বা সাইটটা কখনো কেউ ভিজিট করতে পারবে না। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা যখন কিনবো, কেনার পরে আমাদেরকে আসলে এই ধরনের ডকুমেন্ট গুলো মেইলে আমাদেরকে পাঠিয়ে দিবে। তো মেইলে পাঠানোর পরে আমি এখান থেকে আমাদের সি প্যানেলটা ওপেন করে ফেলবো। এখান থেকে দেখেন আমরা এখান থেকে এই যে সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পরে, সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব, কারণ এই যে আমরা এখান থেকে ফার্স্টে বলি দেখে আসছি যে আমরা ডোমেইন কি জিনিস, হোস্টিং কি জিনিস সেটা জানবো। এর সাথে হচ্ছে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল কি জিনিস সেটা জানবো। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে আমাদেরকে ইনস্টল করে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সম্পর্কে আমরা জানবো। তো এখানে আমরা ওয়েবসাইটটা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে আপনাকে সি প্যানেলের একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দিবে। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, তবে এটা সিকিউর রাখবেন। এই ইউজার নেম পাসওয়ার্ড অন্য কাউকে দিবেন না, কারণ এটা আপনার ওয়েবসাইটের মূল পাওয়ার বা মূল অ্যাক্সেস। ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের এই যে সি প্যানেলে চলে আসছি। সি প্যানেলে আসার পরে এখান থেকে আমরা ওয়েবসাইটটাকে লগ ইন করে নিব। সি প্যানেল মানে আমি আবারও বলি এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যত কাজ করা হবে এই ফাইলগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ফাংশন গুলো দেখতে পারবো, ওয়ার্ডপ্রেস গুলো ইনস্টল করতে পারবো, আমার ওয়েবসাইটের কতটুকু স্টোরেজ ফাঁকা আছে, হ্যাঁ, এই সব ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। তো আমরা এখান থেকে যদি একটু সি প্যানেলের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচয় করে দেই,
আমরা ওয়ার্ল্ডের যে কোম্পানি থেকেই ডোমেইন হোস্টিং কিনি না কেন, ম্যাক্সিমাম প্রায় 80% সি প্যানেলের লুকটা একই থাকবে। সব কোম্পানির সি প্যানেলের ফাংশনগুলো একই, সি প্যানেলগুলো দেখতে একই মনে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রথমে যদি ইমেইল অ্যাকাউন্ট দেখি, এই ইমেইল অ্যাকাউন্ট থেকে সাধারণত আপনি বিজনেস মেইল ক্রিয়েট করতে পারবেন। বিজনেস মেইল মানে হচ্ছে আমরা একটা যে ওয়েবসাইট আছে আমার ভিশনারি টেকনোলজি, যে ওয়েবসাইটটা কিনছি আমি, তাই না? যে ওয়েবসাইটের নাম কি হচ্ছে আমার, এই যে ভিশনারি টেকনোলজি vd.com। তাহলে আমি এই ডোমেইনের আন্ডারে একটা বিজনেস মেইল খুলতে পারবো। বিজনেস মেইলটা ক্রিয়েট করার জন্য আপনি যদি এখান থেকে ক্রিয়েটে ক্লিক দেন, ক্রিয়েটে ক্লিক দিলে এখান থেকে আপনি নাম দিতে পারবেন। যে এখান থেকে নাম দেন, দেখেন @এর পরে ভিশনারি টেকনোলজি বিডি নামটা দিয়াই আছে। আমি যদি চাই যে ইনফো, তার মানে info@visionarytechnology.com নামে আমার একটা মেইল তৈরি হবে। আর এই মেইলটা লগ ইন করার জন্য আমি একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করতে পারবো, এবং এটাতে আমি কতটুকু স্টোরেজ দিব বা জায়গা দিব সবই আমি সেট করে দিতে পারবো। চাইলে আপনি আপনার ডোমেইন হোস্টিং কিনা থাকলে এভাবে বিজনেস মেইল ক্রিয়েট করে নিতে পারবেন। আমরা এখান থেকে বিজনেস মেইল ক্রিয়েট করতে পারবো। এরপরে হচ্ছে এই আবার না বুঝে, হ্যাঁ, এখান থেকে আসলে উল্টাপাল্টা ক্লিক করা যাবে না, না বুঝে কোনো কিছু এডিট করা যাবে না, ডিলিট করা যাবে না। কারণ এখান থেকে কোনো কিছু ডিলিট করলে, এডিট করলে এটার ইফেক্টটা পড়বে আপনার মূল ওয়েবসাইটের উপর। অনেক সময় না বুঝে কোনো কোড মানে এডিটিং করছেন কোনো কোডিং, যার কারণে সাইটটা কিন্তু ব্রোকেন হয়ে যাবে, আবার নতুন করে কাজ করতে হবে। এই জন্য না বুঝে কিছু করা যাবে না। আমরা যত দূর প্রয়োজন হবে আমি তত দূরই বলে দিচ্ছি, তত দূর কাজ করলেই এনাফ। কয়টা বিজনেস ইমেল খোলা যাবে? এটা আপনি একটাই? একটা না, এখন আপনি যে ডোমেইন হোস্টিং যে কোম্পানি থেকে কিনবেন ওখানে লিমিটেশন দেওয়া থাকে কেনার সময়, যে আপনাকে 10টা পারমিশন দিবে, 50টা দিবে না 100টা দিবে, ওইটা কেনার উপর বেসিস আচ্ছা, করে। এটা তো হলো স্যার বিজনেস ইমেল। আর যখন আমরা ভিশনারির আন্ডারে বিভিন্ন ইউজার থাকবে বা ব্যবহারকারীরা থাকবে, সেটা কি এখান থেকে করব? ইউজার বলতে, ইনফো না? ইউজার ইনফো না, মানে ইউজার বলতে এমপ্লয় হতে পারে, ভিশনারি 10 জন এমপ্লয়ি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেগুলো রোল ক্রিয়েট করে দেওয়া যাবে। এগুলো আমরা আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, সাইটে রোল আলাদাভাবে এমপ্লয়ীদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখান থেকে এই ইমেইল গুলো ক্রিয়েট করে নিতে পারবো। ইমেইল ক্রিয়েট করার পরে এই যে এখান থেকে দেখেন ভিশনারি আছে, তো ভিশনারি থেকে আপনি চাইলে এই যে আপনি এখান থেকেও করে দিতে পারেন। আমরা তবে এখান থেকে ক্রিয়েট করব না, আমরা আরো ভিন্নভাবে করব। যে ইউজার আছে এখান থেকে আমরা দেখি, চাইলে সি প্যানেলের ইউজার, কারণ সি প্যানেলের ইউজার না দেওয়াই ভালো, কারণ সি প্যানেলটা হচ্ছে মূল এক্সেস। আপনি চাইলে এই যে এখান থেকে অ্যাড ইউজার আছে, আপনার যদি কোনো এমপ্লয়ি থাকে তার নাম দিলেন, একটা ইউজার নেম ডিফল্ট তার নামটাই সেট করে দিলেন, ওয়েবসাইটের নাম দিলেন, তার ওই ইমেইল অ্যাড্রেস দিলেন, তাহলে সে আমি যখন পাঠাবো এবং কি কি অ্যাক্সেস সে পাবে, যে সেট ইউজার নেম, সে নিজস্বভাবে পাসওয়ার্ড সেট করে নেক একটা, চাইলে আমি ক্রিয়েট করে দিলেই সে এই সি প্যানেলটা লগ ইন করতে পারবে। লগ ইন করে আমার আরো কয়েকটা ডোমেইন আছে, তো কোনটার অ্যাক্সেস পাবে আমি দেখে দিচ্ছি। আমি হয়তো এই যে মূলটার পাবে, এই মূলটা দেখাই দিয়ে আমি তাকে এই যে ক্রিয়েট ইউজারে ক্লিক দিলেই তার কাছে একটা নোটিফিকেশন যাবে। আমার পাসওয়ার্ড লাগবে না, সে তার টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে এটার সব কাজ করতে পারবে সি প্যানেলের মধ্যে। তো আমরা এখান থেকে না, মূল ওয়েবসাইটে যদি অ্যাক্সেস দেওয়া প্রয়োজন হয় সেটাও আমরা একটু দেখতেছি, একটু পরে আসতেছি আমরা ওখানে। আমরা এখান থেকে, এই পাসওয়ার্ডটা যে যাবে, এটা কি ওটিপি হবে না পার্মানেন্টলি না না, হবে? ওটিপি না, ওটা পার্মানেন্টলি হবে, সে চাইলে চেঞ্জ করতে পারবে, যা আপনার কাছে থাকবে না। তবে আপনি চাইলে তাকে যে কোনো সময় রিমুভ করে দিতে পারবেন, কারণ আপনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর সি প্যানেলের। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে আমরা যে এখান থেকে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার হচ্ছে সাধারণত ডিস্ক ম্যানেজার। এখান থেকে আমরা যদি আসি, যে দেখেন ডিস্ক ম্যানেজার থেকে এখানে প্রথমে আছে সাব ডোমেইন, তার মানে এই ডোমেইনের আন্ডারে আমাকে 5টা সাব ডোমেইন খুলতে দিবে। আমরা তো এসইও সাব ডোমেইনের বিষয়টা দেখছিলাম, তাই না? যে সাব ডোমেইন কি জিনিস, অর্থাৎ একই ডোমেইনের আন্ডারে ভিন্ন কোনো ডোমেইন ক্রিয়েট করা, এটাই হচ্ছে সাব ডোমেইন। তাহলে আমাকে 5টা সাব ডোমেইন ক্রিয়েট করা, এরা পারমিশন দিবে। এরপরে আবার নিচের দিকে থাকে অ্যাড অন ডোমেইন। এটাতে অ্যাড অন ডোমেইন কি আছে? অ্যাড অন ডোমেইন নাই। অ্যাড অন ডোমেইন মানে আপনাকে অনেক সময় পারমিশন দিবে, এই যে অ্যাড অন ডোমেইন আছে, এই যে অ্যাড অন ডোমেইন 0, যে এখানে আপনাকে বলে দেয় যে আপনি হয়তো একই হোস্টিং কিনছেন, একটা হোস্টিং 20 জিবির একটা হোস্টিং কিনছেন, তার মানে একই হোস্টিং এর আন্ডারে আপনি
5টা ডোমেইন অ্যাড করতে পারবেন। এক একটা ডোমেইনের আন্ডারে আপনি হয়তো আবার 4 জিবি করে ভাগ করে দিলেন, মানে কোনোটা 4 জিবি, হয়তো কোনোটা 3 জিবি, কোনোটা 6 জিবি, হ্যাঁ, এইভাবে ভাগ করে দিতে পারেন। অর্থাৎ একই জায়গাকে আপনি 5টা ডোমেইনকে ভাগ করে দিতে পারেন, এটাকে বলা হয় অ্যাড অন ডোমেইন। তবে এই সার্ভিসগুলো দিয়ে থাকে, আপনি ডোমেইন হোস্টিং যখন কিনবেন তখনই ওইভাবে ফ্যাসিলিটিস অনুযায়ী কিনতে হয়, আদারওয়াইজ পারবেন না। এটা হবে অ্যাড অন ডোমেইনের অপশন। আর এখান থেকে আমরা যদি আসি, ডাটাবেস ক্রিয়েট করতে হয় না। ডাটাবেস যখন আমরা অ্যাড অন ডোমেইন অ্যাড করি তখন আসলে মাইস্কিল ডাটাবেস অ্যাড করতে হয়, আদারওয়াইজ ডাটাবেস ডিফল্ট ক্রিয়েট করাই থাকে, এটা আমাদের প্রয়োজন হবে না। অথবা আমরা যদি এক কোম্পানি থেকে ডোমেইন কিনি, এক কোম্পানি থেকে হোস্টিং কিনি, এই ক্ষেত্রে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। একই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনলে আমাদের এগুলো কিছু প্রয়োজন হবে না। স্যার অ্যাড অন ডোমেনটা একটু রিপিট করতে পারবেন আবার? আচ্ছা, অ্যাড অন ডোমেইনটা হচ্ছে, আপনি ধরেন ডোমেইন কিনলেন, কারেন্ট গেল নাকি? হ্যালো? করছিলেন, আমরা একটু অ্যাড অন ডোমেইন নিয়ে আরেকবার রিপিট করলে ভালো হইতো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অ্যাড অন ডোমেইনের বিষয়টা আমরা যদি জি লোকাল, হ্যাঁ স্যার। আচ্ছা আমরা যদি ধরেন লোকাল যে কোনো কোম্পানিতে যাই, একটা ডোমেইন কোম্পানি, বা এই যে আমরা দেখেছিলাম যে নেমচিপ, এখান থেকে ধরেন আমরা একটা হোস্টিং যদি নিতে চাই, শেয়ার হোস্টিং, হোস্টিং এর আমরা বিভিন্ন ধরনের অফার গুলো দেখতে পারবো, এখানে দাম কত। এই যে এখান থেকে দেখেন লেখা আছে যে 20 জিবি ব্যান্ডউইথ হোস্টিং, এসএসডি হোস্টিং দিবে। এখানে 3টা ওয়েবসাইট, 3টা ডোমেইন অ্যাড করার পারমিশন দিচ্ছে, এরা আবার আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করার অপশন দিচ্ছে। তাহলে আপনি তো ধরেন 20 জিবি একটা হোস্টিং কিনলেন, মানে 20 জিবি জায়গা নিলেন, তাই না? তো 20 জিবি জায়গা হয়ে যাওয়ার পরে আপনি তো একটা ওয়েবসাইটে হয়তো 20 জিবি জায়গা পুরাতে পারবেন না, তাহলে আপনার কিন্তু হোস্টিং এর খরচটাই বেশি আসে। তাহলে প্রায় $33 এই হোস্টিং এর খরচ আসবে। তাহলে আপনি যখন হোস্টিংটা একটা কিনেই ফেললেন, আপনার এত জিবি জায়গা লাগতেছে না, আপনি ভাগ করে দিলেন এই 20 জিবি জায়গা, আরো আপনি আলাদা ডোমেইন কিনলেন। ডোমেইন মানে হচ্ছে কি, ওয়েবসাইটের নাম কিনলেন, ভিন্ন ভিন্ন নাম। তাহলে এই ভিন্ন ভিন্ন ডোমেইনের সাথে এই হোস্টিং এর জায়গাটাকে ভাগ করে দিবেন, এটাকে বলা হচ্ছে অ্যাড অন ডোমেইন। অর্থাৎ আপনাকে অ্যাড অন ডোমেইন অ্যাড করার পারমিশন দিবে। আর যদি এরকম ফাংশন না থাকে, সেটাতে আপনি এই যে জায়গা দিছে ওইটার আন্ডারে একটা ডোমেইনই অ্যাড করতে পারবেন, আর এর বেশি ডোমেইন অ্যাড করার পারমিশন পাবেন না। বোঝা গেছে? বুঝছি স্যার। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এই ডোমেইন হোস্টিংটা বুঝলাম এবং সি প্যানেলে এখানে আসলাম, হ্যাঁ। তো এখানে আসার পরে আমরা সাধারণত ফার্স্ট অফ অল আপনাদের একই সাথে দুইটা কাজ শেখা হয়ে যাক। একটা হচ্ছে আমরা সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করে এটাও দেখি, সাবডোমেইন ক্রিয়েট করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে সেটাও দেখব। কারণ আমার আসলে এই visionarytechnology.com যেটা সাইট দেখলেন, এই সাইটে অলরেডি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই আছে। সো আমি তো প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা ডোমেইন কিনে কিনে দেখানো সম্ভব হয় না। সো সাবডোমেইনও যেভাবে ইনস্টল করে, মেইন ডোমেইনও সেম একইভাবে ইনস্টল করবে, কাজ একই। তো আপনার আরো বাড়তি একটা জিনিস শেখা হয়ে গেল, আপনার ডোমেইনের আন্ডারে কিভাবে সাব ডোমেইনও ক্রিয়েট করতে পারবেন। তো চলেন আমরা দেখি যে এখান থেকে আমরা যদি শুধু ডোমেইন অ্যাড করতাম, তাহলে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম, যেটা সফটওয়্যার অ্যাপস ইনস্টল ফাংশনগুলো আছে, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করতে পারবেন, জুমলা দিয়ে করতে পারেন, পিএইচপি দিয়ে করতে পারেন, এগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইট লারাভেল দিয়ে করতে পারেন, হ্যাঁ। এগুলো হচ্ছে বিল্ডিং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলোতে সাইট তৈরি করা যায়। তার মধ্যে মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ইজি। আমরা ওয়ার্ডপ্রেসটাই দেখবো, ঠিক আছে। আমরা যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক দেই, ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলে দেখেন ইনস্টল
করার অপশন আসবে, এই যে এখান থেকে ইনস্টল অথবা এখান থেকে ইনস্টল নাও। বাট আমার কিন্তু এখানে দেখেন ওয়েবসাইট ভিশনারি টেকনোলজি অলরেডি ইনস্টল করাই আছে, সো আমি এখান থেকে তো আর ইনস্টল করব না, তাই না? এই জন্য আমি কি করব, একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিই, সেটাকে ইনস্টল করব। সাব ডোমেইন ক্রিয়েট করার জন্য আমি প্রথমে যাচ্ছি, আপনারা তো অবশ্যই মেইন ডোমেইন করবেন। আমরা যে সাব ডোমেইন, আমরা এখান থেকে সাব ডোমেইনে যদি ক্লিক দিই সাব ডোমেইন ফাংশন পাবো। আমি এই ভিশনারি টেকনোলজির আন্ডারে কি নামে ডোমেইন খুলবো, সেটা হচ্ছে আমাদের সাব ডোমেইন। আমি হয়তো খুলবো একটা এসইও নাম দিয়ে, জাস্ট শুধু এসইও, এসইও ডট ভিশনারি টেকনোলজি বিডি। যে দেখেন আমাদের ডোমেইনের নাম চলে আসছে, এটা থাকবে অটোমেটিকলি। আর আমরা এসইও দিয়ে খুলতেছি, যার সাব ডোমেইনের নাম হবে এসইও, অর্থাৎ ভিশনারির আন্ডারে এসইও দিয়ে একটা ডোমেইন হবে। যেখানে ডোমেইনের মধ্যে ডট চলে আসছে, এই জন্য জাস্ট আমরা যদি ক্রিয়েট করে ফেলি, ক্রিয়েট করলে আমাদের ইজিলি ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে সাকসেস, যে seo.visionarytechnology.com হ্যাজ বিন ক্রিয়েটেড, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে বা ডোমেইন নাম ক্রিয়েট হয়ে গেছে। বাট এই নামে কিন্তু আমার ডোমেইনটা ক্রিয়েট হয়েছে ঠিকই, বাট ডোমেইনটা এখন আমার হাঁটাচলা করা শিখে নাই। অর্থাৎ দেখেন আমাদের সার্ভার এরর আসবে, নট ফাউন্ড। আপনার মেইন ডোমেইন যখন কিনবেন তখনও এরকমই আসবে। অর্থাৎ ডোমেইনটা নেয়ার পরে আপনাকে হোস্টিং এর সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে। অর্থাৎ ডোমেইন হোস্টিং একত্রিত না করলে কখনো আপনার কি হবে না, সাইটটা কেউ ভিজিট করতে পারবে না বা ওপেন হবে না। এই জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি করব, সি প্যানেলটা যখনই লগ ইন করবো, আপনি তো ডোমেইন হোস্টিং আগে থেকে কিনা থাকবেই। আপনি যখন প্রিমিয়াম ডোমেইন হোস্টিং কিনবেন আপনার কাছে এরকম ডকুমেন্ট থাকবেই। সো এটা থেকে আপনি জাস্ট এই যে আমরা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এই আইপি অ্যাড্রেস থেকে সি প্যানেলটাকে লগ ইন করবো। সি প্যানেলটাকে লগ ইন করার পরে আমরা সবার নিচে চলে আসবো, এখান থেকে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ইনস্টল ফাংশন থাকবে, সফটওয়্যার অ্যান্ড অ্যাপস। তো সফটওয়্যার অ্যান্ড অ্যাপস থেকে আমরা ওয়ার্ডপ্রেসে যাব, এই যে ওয়ার্ডপ্রেস। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে গেলাম। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আপনি এখান থেকে ইনস্টল, এখানেও ক্লিক দিতে পারেন, এখানেও যে কোনো এক জায়গায় ক্লিক দিলেই হবে। ওকে, আমরা ইনস্টল। তো ইনস্টলে আসার পরে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখাচ্ছে, এখান থেকে ওয়ার্ডপ্রেসের ভার্সন হচ্ছে আমাদের এটা লেটেস্ট, এটাই চলুক, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। আর আপনার ওয়েবসাইটের সাথে যদি এসএসএল সার্টিফিকেট কিনা থাকে, হ্যাঁ, এসএসএল মানে হচ্ছে সফট সিকিউর লেয়ার, অর্থাৎ এই যে তালার মতো একটা আইকন দেখতে পাচ্ছি, আমরা ক্লিক দিলে লেখা দেখাবে যে কানেকশন ইজ সিকিউর। আবার অনেক সাইটে ক্লিক দিবেন দেখবেন সাইট নট সিকিউর, যে সাইটটাতে সিকিউর নাই এখানে তালা থাকবে না। আপনার যদি এসএসএল সার্টিফিকেট কিনা থাকে ডোমেইন হোস্টিং কেনার সাথে, তাহলে আপনি এইচটিটিপিএস মোডে ইনস্টল করবেন, এসএসএল ছাড়া এইচটিটিপিএস মোডে নিবে না। আদারওয়াইজ আপনাকে কি দিতে হবে, এখানে ক্লিক দিয়ে এইচটিটিপি যেটা আছে সেটা দিবেন, অথবা এইচটিটিপি www এই ফরম্যাটে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আর আপনার যদি এসএসএল থাকে অবশ্যই এইচটিটিপিএস দিবেন অথবা এইচটিটিপিএস www দিবেন। আর এখান থেকে আপনার ডোমেইন নেমটা অটো সিলেক্ট করা থাকবে, তবে ইন ডিরেক্টরি ডাব্লিউপি লেখাটা উঠায় দিবেন, এটা লাগবে না, এটা উঠিয়ে দিবেন। আর আমরা যেহেতু মেইন ডোমেইন করব না, আমার সাব ডোমেইন ক্রিয়েট করলাম, এটাতে ড্রপ ডাউন ক্লিক করলে আমার আরো কিছু অ্যাড অন ডোমেইনও যদি থাকে এভাবেই চলে আসবে, সাব ডোমেইন এটাও থাকবে। এই যে দেখেন আমরা seo.visionary-technology এটা ইনস্টল করব, তাই না? আমি এটাকে ক্রিয়েট করলাম একটু আগে, আমরা এটাই সিলেক্ট করে দেই যে seo.visionary-technology.com। এরপরে সাইটের নাম, সাইটের ডেসক্রিপশন অর্থাৎ টাইটেল ডেসক্রিপশন, এখন আমরা কিছুই পরিবর্তন করব না, এটা পরবর্তীতে ড্যাশবোর্ড থেকে বা ভিতরে থেকে ওয়ার্ডপ্রেসের পরিবর্তন করব, এখানে হাত দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে অ্যাডমিন ইউজার নেম। আপনি একটা ওয়েবসাইটে যখন লগ ইন করবেন তার ইউজার নেম আপনি এখানে যেটা সেট করে দিবেন সেটাই ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় প্রয়োজন হবে। সো আপনি এটা অ্যাডমিনও দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, তবে আপনি যেটাই দিবেন মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন না। তো আমরা এখান থেকে এটা দিলাম, অ্যাডমিনই থাক ডিফল্ট আছে, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিয়েন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, বড় হাতের ছোট হাতের। আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিই, হ্যাঁ, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আপনি চাইলে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর আপনি ইমেইল, একটা আপনার পার্সোনাল ইমেইল সেট করে দিতে পারেন, এটা অবশ্যই দেওয়া ভালো।
প্রয়োজনে আপনার যদি কখনো এটার প্রবলেম হয়, রিসেট দেওয়ার জন্য আপনার জিমেইলের একটা মেইল চলে আসবে, তো আপনার পার্সোনাল জিমেইলটা এখানে সেট করে দিতে পারেন, না দিলেও ক্ষতি নাই। আর এখান থেকে আপনি চাইলে একটা ডিফল্ট থিম সেট করতে পারেন, যে থিমটা দেখা যাচ্ছে আমরা সিলেক্ট করলে অটোমেটিক্যালি সাইটটা দেখাবে। আমরা যদি শো অল থিমে ক্লিক দিই, কারণ একটা ওয়েবসাইটের থিমের উপর নির্ভর করে ওয়েবসাইটের লুকটা সুন্দর হয়। আমরা ফ্রি থিমও ইউজ করতে পারি, পেইড থিমও ইউজ করতে পারি। দেখেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফ্রি ফ্রি থিম আছে, হ্যাঁ, থেকে ফ্রি থিম গুলো নিতে পারি। অথবা আমরা অলের এখানে যদি ক্লিক দিই, ধরেন আপনি পোর্টফোলিও সাইট বানাবেন, তাহলে পোর্টফোলিওর জন্য কেমন থিম আসে এখান থেকে দেখেন আপনাকে সাজেস্ট করবে অটোমেটিকলি। আবার আপনি যদি চান পোর্টফোলিও না, আপনি হোস্টিং কোম্পানি করবেন বা ডোমেইন হোস্টিং সার্ভিস দিবেন, ব্লগিং করবেন, অথবা হেলথ রিলেটেড আপনি ওয়েবসাইট করবেন, অথবা ই কমার্স সাইট করবেন, ই কমার্সের জন্য কেমন থিম আপনাকে এখানে সাজেস্ট করবে। যেমন ই কমার্সের জন্য বেস্ট থিম এই যে এখান থেকে আপনাকে সাজেস্ট করতেছে, এগুলো সব ফ্রি। পোর্টফোলিওর জন্য এইটা, এরপর যদি এডুকেশন রিলেটেড হয় অথবা পার্সোনাল ওয়েব ডিজাইন, যে কোনো ক্যাটাগরি অনুযায়ী থিমগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। অথবা আমরা কোনো থিম যদি না ইনস্টল করি, পরবর্তীতে ইনস্টল করব, কোনোটাই সিলেক্ট করার দরকার নেই। আদারওয়াইজ আপনি এখানে ক্লিক দিয়ে এটাকে যে সিলেক্ট থিম ক্লিক দিলে সিলেক্ট করতে পারেন। আমরা সিলেক্ট করব না, আমরা ডিফল্ট ইনস্টল করব, যে দেখেন ডাইরেক্ট ইনস্টল। তাহলে আপনাকে এটা ইনস্টল করার সময় লক্ষ্য রাখবেন, দুটো জিনিস মাথায় রাখবেন। আপনার যদি HTTPS SSL সার্টিফিকেট থাকে তাহলে HTTPS দিবেন, আদারওয়াইজ দিবেন না। আর ইন ডিরেক্টরি WP লেখা থাকে এটাকে উঠায় দিবেন। আর অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে লিখে দিবেন, যেটা লিখবেন সেটা মনে রাখবেন অথবা সাথে সাথে নোট করে নেবেন। আর এরপরে আমরা এখান থেকে যদি ইনস্টল ক্লিক দিলে ওয়ার্ডপ্রেসটা খুব সহজেই ইনস্টল হয়ে যাবে। আমরা একটু দেখি যে ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হয়ে যাবে, একটু টাইম নিবে, হয়তো বা কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো টাইম নিবে। যেমন দেখাচ্ছে যে দিস মে টেক 3 to 5 মিনিট বা 4 মিনিট, 4 মিনিট লাগবে না, 1 মিনিটই এনাফ, এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের ইনস্টল কনফার্ম হয়ে গেছে, কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার হ্যাজ ইনস্টল সাকসেসফুলি। আমার ওয়েবসাইটটা এখন হাঁটা চলা করা শিখবে। আমরা যদি দেখি সাইটটা ভিজিট করি, এই যে seo.visionarytechnology.com আমার সাইটটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। দেখছেন আমার সাইটটা এইভাবে চলে আসছে। যা একটু আগে আমরা সাইটটা ভিজিট করছিলাম, সাইটে কিন্তু কিছুই ছিল না, সাইটটা এরর আসতেছিল। এই জন্য আমাদেরকে ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। তো আমরা জানি ওয়েবসাইটটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। আমরা এখান থেকে আমরা যদি এই ফাইলে যাই, যে সাইটটা ডোমেইন হোস্টিং আইডিয়া পাইলাম, সি প্যানেল সম্পর্কে জানলাম, সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে ইন্ট্রোডাকশন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। ঠিক আছে, তো চলেন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যদি যাই, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনাকে এখান থেকে দেখেন অ্যাডমিনিস্ট্রেট ইউআরএল দিয়ে দিছে, যে seo.visionarytechnology/wp অ্যাডমিন লিখে লগইন করতে হয় যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের। তাহলে আপনিও এটা দিয়েও ভিজিট করতে পারেন, অথবা সাইটের শেষে গিয়ে ফ্ল্যাশ দিবেন, যে ফ্ল্যাশ, এরপর হচ্ছে wp-admin অ্যাডমিন, এন্টার চাপলে আপনাকে এটা লগইন করার অপশন দিবে। আমরা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যত যা কাজ করব অন পেজের জন্য, ভিতরগত যে কাজগুলো করব, অবশ্যই সাইটটাকে আগে লগইন করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, ইউজার নেম অ্যাডমিন, কারণ আমরা এই যে অ্যাডমিন দিছিলাম। আর রেজিস্ট্রেশন করার মানে আমরা ইনস্টল করার সময় একটা ডিফল্ট পাসওয়ার্ড দিছিলাম, এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে লিখতে হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে লগইন করলে আমরা আমাদের ওয়েবসাইটে লগইন হবে। আমরা একটু লগইনটা দেখি। লগইন, আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসব। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা এখন যত কাজ করব এই ওয়েবসাইটের ভিতরে কাজ করব। আমরা ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস ইনস্টল, এখন আমাদের সি প্যানেলের আর কোনো কাজ আপাতত প্রয়োজন হবে না। যত যা কাজ করব সেটা হচ্ছে আমাদের কোথায় থেকে, ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে। তো আমি একটু ড্যাশবোর্ড সম্পর্কে পরিচয় করে দিই। যে প্রথমেই আমরা আমাদের ব্লগ মাই ব্লগ মানে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ। এই যে ওয়েবসাইটের ইউআরএল যেটা, সেটা আমরা যদি এখান থেকে অল ভিজিটে ক্লিক দেই, যে ভিজিট সাইট, আমার ওয়েবসাইটের হোম পেজে আসব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর
আপডেটস, আমাদের যেমন মোবাইলের বিভিন্ন ধরনের আপডেট আসে, সফটওয়্যার আপডেট, হ্যাঁ, যে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনের আপডেট আসে, ওই ধরনের আপডেটের নোটিফিকেশন গুলো আপনাকে এখানে দিবে। এটা আপডেট অপশন। এরপর হচ্ছে পোস্ট অপশন। আমি যদি আমার ওয়েবসাইটে কিছু পোস্ট দিতে চাই, সেটা আমরা এখান থেকে পাবো। অল পোস্ট মানে আমার ওয়েবসাইটে যত পোস্ট থাকবে অল পোস্টে আমরা পাবো। বর্তমানে কোনো পোস্ট নাই, হ্যালো ওয়ার্ল্ড ডিফল্ট পোস্ট ছিল, এটাই শুধু দেখতে পাচ্ছি। এটা আমরা অল পোস্ট। আর নতুন যত পোস্ট করব আমাকে যে নিউ পোস্ট ক্লিক দিলে অথবা এখান থেকে অ্যাড এ নিউ পোস্ট, এই নিউ পোস্ট থেকে আমরা নতুন পোস্ট দেওয়ার অপশন পাবো। তো আমরা যদি এখান থেকেও ক্লিক দিই অ্যাড নিউ, দেখেন অ্যাড নিউ এ ক্লিক দিলে আমরা ওয়েবসাইটের নতুন যত কন্টেন্ট পোস্ট দিব সেই ফাংশন গুলো আমাকে দেখে দিচ্ছে। আমি নতুন ড্যাশবোর্ডে আসছি, এই জন্য আমাকে একটু পরিচয় করে দিচ্ছে, ওয়েলকাম টু ব্যাক এডিটর। ওকে, নেক্সট। কিভাবে আমরা পোস্টটা দিব সেটা আমাদেরকে পরিচিতি করে দিচ্ছে, হ্যাঁ, নতুন আমরা ড্যাশবোর্ডে আসার জন্য। ওকে, এই যে আমরা সাইটের টাইটেল, সাইটের ডেসক্রিপশন যদি এখানে লিখে আমরা এখান থেকে পাবলিশ অপশনে আসবে, আমরা নতুন কোনো পোস্ট দিতে পারবো। তো আজকে আমরা শুধু ড্যাশবোর্ড সম্পর্কে পরিচয় হব, এরপরে স্টেপ বাই স্টেপ কিভাবে পোস্ট দেয়, কিভাবে অন পেজ রেডি করে সব আমরা দেখব। আমরা আগে ড্যাশবোর্ড সম্পর্কে চিনে নেই। আমরা এখান থেকে নতুন পোস্ট দেওয়ার অপশন পাবো। আর ক্যাটাগরি, যে আমরা ক্যাটাগরি মানে আমরা হচ্ছে যেখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। ক্যাটাগরি হচ্ছে ধরেন আপনার একটা ই কমার্স সাইট তৈরি করবেন, ই কমার্সের মধ্যে ক্যাটাগরি হইতে পারে ক্লথ আইটেম, এরপরে হচ্ছে আপনার ওমেন ক্লথ, আবার মেন ক্লথ হইতে পারে, তাই না? এইগুলো হচ্ছে ক্যাটাগরি। ধরেন এই পোস্টগুলো যে দিবেন, পোস্টগুলো দিতে হয় একটা ক্যাটাগরির আন্ডারে। আপনি যদি ওমেন ক্লথে ক্লিক দেন, পোস্ট দেওয়ার সময় শুধু ক্যাটাগরি দেখে দিবেন যে এই পোস্টটা যাবে ওমেন ক্যাটাগরির আন্ডারে বা ওমেন ক্লথের আন্ডারে। তার মানে ওমেন ক্লথে কেউ যদি ক্লিক দেয়, যত ওমেন রিলেটেড পোস্ট আছে বা ক্লথ রিলেটেড পোস্ট আছে ওই ক্যাটাগরির আন্ডারে খুঁজে পাবে। এই জন্য ক্যাটাগরি গুলো ক্রিয়েট করতে হয়। এই ক্যাটাগরি আমরা এখান থেকে ক্রিয়েট করে দিতে পারবো, দিয়ে আমরা এখান থেকে অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে সব। এগুলো নেক্সটের দিকে আরো পাবো, আমরা দেখবো ম্যানুয়ালি, মানে হাতে কলমে কাজ করে করে দেখবো। আর এখান থেকে ট্যাগ, ট্যাগ মানে তো আমরা বুঝি, ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড বা স্লগ বলা হয় অনেক সময়, হ্যাঁ। এই যে অ্যাড ট্যাগ, আমাদের ওয়েবসাইটে কিছু ট্যাগ এখান থেকে ডিফল্ট সেট করে দিয়ে রাখতে পারি, এখান থেকে না দিলেও হবে। আর ট্যাগের পরে আমরা মিডিয়া যদি আসি, মিডিয়া থেকে লাইব্রেরি, আমরা মিডিয়া থেকে লাইব্রেরি অপশন মানে লাইব্রেরি মানে হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের ইমেজ বা ভিডিও রিলেটেড যত ধরনের ফাইল আছে সব এখানে জমা হবে মিডিয়া লাইব্রেরির মতো, মানে একটা গ্রন্থাগারের মতো, ঠিক আছে? ঠিক এই ছবিগুলো এখানে জমা থাকবে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, আবার এডিট মানে ইউজ করতে পারেন। আর অ্যাড নিউ মানে নতুন ইমেজ আপলোড করার অপশন, আমরা এখান থেকে ড্র্যাগ ডাউন করে, হ্যাঁ, ইউজ করতে পারি। তার মানে এখান থেকে নতুন মিডিয়া ফাইল আপলোড করতে পারি। আর আমরা এরপরে যদি মিডিয়ার পরে আমরা যদি পেজ অপশন আসি, আমরা একটা ওয়েবসাইটের যে পেজগুলো আমরা এখান থেকে ডিফল্ট দেখতে পাচ্ছি, হোম পেজ আছে, ব্লগ আছে, সার্ভিস আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, এটা ডিফল্ট এই থিমের সাথে ক্রিয়েট করাই ছিল, এই জন্য এই 5টা পেজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরো পেজ ক্রিয়েট করা প্রয়োজন হয়, এই যে এখান থেকে পেজে যাব, পেজ থেকে দেখেন অল পেজ, অল পেজে গেলে আমরা দেখতে পারবো বর্তমানে আমাদের কি কি পেজ ক্রিয়েট করা আছে। এই যে এই পেজগুলো আমাদের ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চাই, এই যে অ্যাড নিউ নিচে লেখা আছে, অথবা আমরা এই যে অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ এ ক্লিক দিলে আমরা সবকিছু, অ্যাড নিউ মানে নতুন কিছু অ্যাড করা। আমি এখান থেকে যে পেজের নাম দিয়ে পাবলিশ করলেই পেজগুলো অ্যাড হয়ে যাবে। আমরা পেজগুলো পরের ক্লাসে অ্যাড করে ফেলবো। আর পেজের পরে আমরা যদি আসি কমেন্ট সেকশন, কমেন্টস মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যারা কোনো মন্তব্য করবে বিভিন্ন ধরনের, সেগুলো আপনার এখানে এসে জমা হবে। এই কমেন্টগুলো আপনি চাইলে অ্যাপ্রুভ করে দিতে পারেন, চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন অন্যদের কমেন্টস গুলো, এই কমেন্ট সেকশনে আমরা এগুলো পাবো। আর অ্যাপিয়ারেন্সে যদি আমরা আসি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশন পাবো। আমরা আমাদের ওয়েবসাইটে কোনো থিম আপলোড করতে পারবো, কোনো থিমকে ইনস্টল করতে পারবো। যেমন বর্তমানে এই থিমটা আমাদের ইনস্টল আছে বা ব্যবহার হচ্ছে, আমি যদি চাই যে আমি এই থিমটা নিব, তাহলে আপনাকে এটা চাইলে প্রিভিউ করে দেখতে পারবেন যে এই থিমটা লাইভ প্রিভিউ ইনস্টল দিলে কেমন দেখাবে। এখান থেকে প্রিভিউ দেখাবে। তো প্রিভিউ দেখানোর পরে এই থিমটা আপনি যদি চান যে অ্যাক্টিভ এন্ড পাবলিশ করবেন, এই যেখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন থিমটা। আবার আপনি যদি চান যে এই থিমগুলো না, আমি এখান থেকে অ্যাড নিউ নতুন কোনো থিম ইনস্টল করব, এখান থেকে দেখেন যে
যেমন ফিচার্ড, এখান থেকে কিছু থিম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই থিমগুলো নিলে আপনার ওয়েবসাইটটা এরকম লুক হবে। হ্যাঁ, আপনি চাইলে এই থিমটা ব্যবহার করতে পারেন। আবার যদি মনে হয় যে পরের থিমটা ইনস্টল করলে কেমন হবে, দেখেন প্রতিটা থিমের প্রিভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন। এইভাবে আমরা থিমগুলো এখান থেকে নিতে পারবো। এর সাথে পপুলার কিছু থিম আছে, এই পপুলার থিম থেকে এগুলো ফ্রি পপুলার থিম। এরপরে হচ্ছে লেটেস্ট, মানে নতুন যেগুলো আসছে সেই থিমগুলো আপনি নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যদি চান যে লেটেস্ট থিমের পাশাপাশি আপনি কিছু ফেভারিট থিম আপনার নাম জানা আছে এমন কোনো ইউজার নেম লিখে সার্চ করলে ফ্রি থাকলে এভাবে খুঁজে পাবেন। আর আপনি যদি আপনার মতো করে ফিল্টারিং করতে চান, এখান থেকে দেখেন যে ফিচার, আপনি ফিল্টার করবেন যে আপনি চাচ্ছেন কেমন থিম গুলো খুঁজবেন। আমি চাচ্ছি ই কমার্স থিম বানাবো, আমি ই কমার্স ওয়েবসাইট বানাবো, ওকে, ই কমার্স রিলেটেড। এবং এর সাথে আমাদের কি কি অপশন গুলো থাকবে, যে থিম অপশন, অর্থাৎ থিমটা যাতে আমি এডিট করতে পারি, ফ্রি হইলেও এডিট করতে পারি। এরপরে হচ্ছে যে আমাদের লেফট সাইড বার, অর্থাৎ এই যে আমরা ওয়েবসাইট গুলো দেখলাম, এই যে এই পাশের অংশটাকে বলা হবে সাইড বার। যে আমরা উপরের অংশটাকে বলি সাধারণত হেডার, এই পাশের অংশটাকে হচ্ছে আমাদের সাইড বার। তাহলে লেফট সাইড বার, রাইট সাইড বার, দুই পাশে সাইড বার থাকতে পারে। আর সবার নিচের অংশ ব্ল্যাক কালার দেখতেছি, এটাকে বলা হচ্ছে আমাদের ফুটার। তাহলে এই ফুটার হেডার আমরা কত অংশ চাচ্ছি, যে আমাদের রাইট সাইড বার অথবা টু কলাম থাকবে, এই ধরনের থিমগুলো আমি যদি চাই ফিল্টারিং করে নিব। হ্যাঁ, এইভাবে আমি অ্যাপ্লাই ক্লিক দিলে ওই থিমগুলো আসবে। আর আপনার যদি কোনো প্রিমিয়াম থিম কিনা থাকে, আপনি হয়তো চাচ্ছেন যে আপনি প্রিমিয়াম থিম কিনবেন, যেমন আমরা যদি থিম ফরেস্ট থেকে থিম কিনি, কারণ আমরা জানি থিম সেল করার বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের থিম ফরেস্ট, ওয়ার্ডপ্রেস থিম ফরেস্ট। যে থিম ফরেস্টে যদি যাই, বিভিন্ন ধরনের থিম আছে বা টেমপ্লেট। আমরা যদি ওয়ার্ডপ্রেসের থিম দেখি, যে ইনভেন্টর মার্কেটর যেগুলা, ইনভেন্টর মার্কেটর থেকে আমি যদি ওয়ার্ডপ্রেসের থিম নিব, ওয়ার্ডপ্রেসের থিম ই কমার্স রিলেটেড, এডুকেশন রিলেটেড, হ্যাঁ বিভিন্ন ধরনের থিম আছে। আমরা যদি এই ই কমার্স থিম নেই, দেখেন ই কমার্স থিম বিভিন্ন ধরনের থিম দেখাচ্ছে এবং থিমের প্রাইস দেখাচ্ছে। আপনি যদি চাচ্ছেন যে আপনি এই থিমটা কিনবেন, বা আমি এই থিমটা কিনবো, এই থিমটা কিনলে আমার এটা কিভাবে নিব, আমরা এই থিমটা যদি দেখি যে এটার সেল অনেক ভালো আছে, যে 530টা সেল হয়েছে, $53 এই থিমের দাম। ওকে, থিমটা একটু দেখি। থিমটা প্রিভিউ করে আমি চাইলে দেখতে পারি যে এই থিমের আবার ডেমো দিবে, যেমন $53 দিয়ে এই থিমটা যদি কিনি, আমি লাইভ প্রিভিউ দেখি যে থিমটা ইনস্টল করলে আমার সাইট কেমন হবে। অর্থাৎ এই থিমে একটা ফাংশন গুলো আপনার তৈরি করে দেওয়াই আছে, জাস্ট ইম্পোর্ট দিলে আপনার একটা রেডিমেড সাইট হয়ে যাবে খুব ইজিলি ভাবে। এই জন্যই থিমগুলোর এত দাম হয়ে থাকে। এর সাথে 12টা আরো এমেজিং ডেমো আছে, আপনি এই 12 ধরনের ডিজাইন ইউজ করতে পারেন আপনার এটা কিনলে। তো এখান থেকে আমরা এই যে যেমন এটা এক ধরনের হতে পারে, এটা হতে পারে, আবার চাইলে এটা হতে পারে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের স্টাইল গুলো দেখতে পাচ্ছি, দেখেন কেমন কেমন ডেমো হবে। ঠিক এই থিমটা নিলে এই সাইটটা হুবহু এরকমই হবে আপনি চাইলে। লোডিং নিয়ে নেক, লোডিং নিলে দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমার প্রথমে হয়তো বা পেজ মেনু গুলো থাকবে, এরপরে আমাদের একটা স্লাইড শো থাকবে, স্লাইড শো থাকার পরে এখানে আমাদের প্রোডাক্ট গুলো আপ থাকবে। হ্যাঁ, এখান থেকে এই যে ফাংশন গুলো থাকবে, এখানে আমাদের প্রোডাক্টের ইমেজ গুলো থাকবে, তারপরে হয়তো বা প্রোডাক্টের যে প্রাইস সহ এরকম এই আইটেম গুলো থাকবে, এবং কোন ডিসকাউন্টের এরকম ফাংশন গুলো দেখাবে। হট প্রোডাক্ট মানে বর্তমানে যেটা বেশি চলতেছে আমার প্রোডাক্ট, সে ধরনের আপকামিং দেখাবে আবার এই প্রোডাক্ট গুলো। তারপরে আরো দেখি এই সাইট গুলো আরো ভিন্ন ভিন্ন স্টাইল বা ভিন্ন ভিন্ন ডিজাইনে আছে। তো এটা লোড নিক, লোড নিতে নিতে আমরা আদার্স, যেমন এই পাশে দেখেন সাইড বার গুলো এই পাশে আসবে, এগুলো হচ্ছে ক্যাটাগরি, যে অল ডিপার্টমেন্ট ক্লোথিং এর আন্ডারে এই ক্যাটাগরি গুলো, ওমেন, মেন, হ্যাঁ আপনার বয়েজ অ্যান্ড গার্ল, এভাবে আপনার বেবি, এইভাবে আপনি ক্যাটাগরি গুলো এই পাশে চাচ্ছেন। এরপরে হচ্ছে প্রোডাক্ট গুলোর সার্চ আইটেম থাকবে, পপুলার পোস্ট গুলো থাকবে, আপকামিং কোনটাতে কত ডিসকাউন্ট, এই যে আপনি চাচ্ছেন এই ধরনের ডিজাইন। এই থিমটা যদি নিতে চান, তার মানে এটা কিনলে আপনি এই ইনভেন্টর মার্কেটর যেটাতে ছিলাম, আপনি এখান থেকে বাই নাও অর্থাৎ ডাউনলোড করার অপশন দিবে। তো এটা আবার ওয়ান ইউজার, টু ইউজারের জন্য থাকে, যে একটা ওয়েবসাইটের জন্য এই থিমটা ইউজ করতে পারেন। তো এটা কেনার পরে আপনি যদি চান যে এই প্রিমিয়াম থিমটা কিভাবে আপলোড করবেন, এখান থেকে দেখেন আমরা যে থিম অপশনে আসছি,
এই থিম অপশন থেকে এই যে আপলোড থিম নামে অপশন দিছে, এই যে আপলোড থিম, এখান থেকে আপনাকে জিপ ফাইলের একটা ফরম্যাটে ফাইলটাকে ওইটা ডাউনলোড করতে দিবে। চুজ ফাইল, আপনার কম্পিউটারে ওই ফাইলটা কোথায় আছে ডাউনলোড করে সেটাকে এখানে ইনস্টল করে আপনি ক্লিক দিলে, ইনস্টল নামে ক্লিক দিলে থিমটা ইনস্টল হয়ে যাবে। এটা আমরা প্রিমিয়াম থিম নিলে এভাবে আপলোড করতে পারবো থিম অপশন থেকে। আর কাস্টমাইজ অপশন মানে হচ্ছে আমাদের কাস্টমাইজেশন, আমি আমার এই থিমটাকে কিভাবে ডিজাইন করব, ওয়েবসাইটটা ডিজাইন করব, এগুলো কাস্টমাইজেশনের পার্ট আসবে। যেমন আমার ওয়েবসাইটের টাইটেল কিভাবে সেট করব, টাইপোগ্রাফি কি হবে, কালার কি হবে, সাইড বার কেমন হবে, সাইট আইডেন্টি কেমন হবে, মেনু কিভাবে সেট করব, হ্যাঁ, হোম পেজের সেটিংস কেমন হবে, এগুলো সব হবে কাস্টমাইজেশনের কাজ, যেটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এগুলো অবশ্য অন পেজের মধ্যে কাজ না, আমি ড্যাশবোর্ড সম্পর্কে আপনাকে পরিচয় করে দিচ্ছি, এগুলো ওয়েব ডিজাইনের পার্ট আসবে। কারণ আমি আপনাদের প্রথমেই বলছিলাম আমরা অনেকটাই ওয়েব ডিজাইনের অনেক অংশ কাজ শিখবো এসইওতেই, ঠিক আছে? আমরা এই পার্টগুলো আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। আর আমরা থিমের নিচে যদি আসি উইগেটস, তো উইগেটস থেকে আমরা কি কি ফাংশন পাবো একটু দেখি। উইগেটস থেকে আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি সার্চ বার, কোনো হেডার ফুটারে কোনো কিছু অ্যাড করতে চাইলে শুধু ড্র্যাগ ডাউন করে এগুলো অ্যাড করতে পারবেন। এই যে দেখেন উইগেটস, আমার ওয়েবসাইটে সার্চ অপশন আছে, তারপরে হচ্ছে যে রিসেন্ট পোস্ট অপশনগুলো দেখাবে। রিসেন্ট পোস্ট একটা পেজে কয়টা দেখাবে? 5টা পোস্ট, এই যে নাম্বার অফ পোস্ট শো। এরপরে হচ্ছে আপনার রিসেন্ট কমেন্ট গুলো দেখাবে। আমি যদি চাই এটা হচ্ছে সাইড বারে দেখাবে, আমি হচ্ছে চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এই যে ক্যালেন্ডার শো করাবো, কোনো ভিডিও শো করাবো, হ্যাঁ, গ্যালারি বা কোনো ক্যাটাগরি শো করাবো, কোনো ইমেজ শো করাবো, অথবা এই যে নেভিগেশন মেনু শো করাবো। আপনি চাইলে এভাবে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এভাবে ছেড়ে দিলেই শো হবে। আপনি যদি চান ক্যালেন্ডার এখান থেকে নিয়ে যান, এই যে দেখেন ক্যালেন্ডার আমি টান দিয়ে এভাবে ছেড়ে দিব, এখান থেকে ক্যালেন্ডার এখান থেকে ক্লিক দিয়ে আমি সেভ হয়ে যাবে, অটোমেটিকলি সেভ হবে। আমার পেজ যদি রিলোড দেই, এগুলো আমরা দেখবো যে আমাদের এই ওয়েবসাইটে এগুলো অ্যাড হচ্ছে। তবে আমাদেরকে হেডার ফুটার গুলো আগে ঠিক করে নিতে হবে, আদারওয়াইজ সবকিছু আবার প্রিভিউ হবে না। এই যে আমরা এখানে এই ক্যালেন্ডারটা সাইড বার, এখন আমরা সাইড বারটা ঠিক করি নাই, এই জন্য ক্যালেন্ডার আসে নাই। আমি সাইড বারটা আগে ঠিক করে নিতে হবে, সাইড বারে এগুলো চলে আসবে। আমরা এগুলো পরে দেখবো। তো আমরা এখান থেকে উইগেটস থেকে ফাংশন গুলো পাবো। আর যেটা অপ্রয়োজনীয় আমি চাচ্ছি লাগবে না, আপনি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে ডিলিট করে দিতে পারেন, অথবা এভাবে টেনে নিয়ে ছেড়ে দিতে পারেন, তাহলে এখান থেকে মুছে যাবে, আপনার ইচ্ছা। হ্যাঁ, এগুলো উইগেটস থেকে পাবো। আর এখান থেকে মেনু, মেনু অপশন থেকে আমরা সাধারণত এই যে ওয়েবসাইটের পেজ দেখতে পাচ্ছি বা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় মেনু। এই মেনুটা আমাদের হেডারে রাখবো না, ফুটারে রাখবো না, সাইড বারে রাখবো, এটা আমাদের ক্যাটাগরি বা পেজ ক্রিয়েট করতে হয়, সেটা কোনো মেনুর আন্ডারে আবার সেট করে দিতে হয়। এই যে আমরা এখান থেকে যদি মেনু অপশনে আসি, দেখেন মেনুতে আসলে আমরা পেজ গুলো দেখতে পাচ্ছি আমাদের কি কি নামে পেজ ক্রিয়েট করা আছে। তো আমরা একটা করে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক দিলেই আমাদের এই মেনুটা সেট হয়ে যাবে। এই মেনুগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। আমরা মেনু অপশন থেকে পাবো এই পেজ মেনুগুলো অ্যাড করার অপশন। আর মেনুর পরে আমরা যদি থিম এডিটর আসি, এটা আসলে থিম বা কোডিং এডিট করার জন্য ফাংশন। তো এটাতে আমাদের এখন কাজ আসবে না, যে আন্ডারস্ট্যান্ড এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে ডিজাইনার কাজ করছে বা আপনার এই থিমটা কোডিং করে যে কাজ করছে, সিএসএস স্টাইলে কাজ করছে, সিএসএস এইগুলো এডিট করার অপশন। তো আমরা এটা না বুঝে কোনো কিছু এডিট করব না, কারণ এখান থেকে একটা ডটও যদি মুছে দেন দেখা যায় আপনার সাইটটা কিন্তু ইরর হয়ে যাবে, না বুঝে এটা করা যাবে না। তবে আমরা এখানে কিছু এডিট করব, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সময়, পিক্সেল সেটআপের সময় কিছু এডিট করব, আমরা গুগল অ্যানালাইটিক্স এর সময় এডিট করব, এরপর হচ্ছে আমরা সাইট ম্যাপ ক্রিয়েশন এগুলোর সময় কাজ যখন হবে তখন এডিট করা প্রয়োজন হবে, দেখে দেবো আমি। আমরা এই থিমস এডিটর আর প্লাগইন হচ্ছে আমরা প্লাগইন ইনস্টল করতে পারবো প্লাগইন সেকশন থেকে। প্লাগইন হচ্ছে একটা সফটওয়্যার, বিভিন্ন ধরনের কাজগুলোকে একটা কোডিং এর আকারে ছোট্ট করে সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছে, এই প্ল্যাটফর্মটাকে বলা হয় আমাদের প্লাগইন। তো এই প্লাগইনটা অ্যাড করার জন্য আমরা যদি প্লাগইন এ যাই, ইনস্টল প্লাগইন থেকে আমরা পাবো যতগুলো প্লাগইন বর্তমানে আমাদের ইনস্টল করা আছে। আর অ্যাড নিউ মানে আমরা নতুন কোনো প্লাগইন ইনস্টল করব, যেমন আমরা জেট প্যাক, ক্লাসিক এডিটর, আর্টিস্মিট, বিভিন্ন ধরনের প্লাগইন গুলো আমরা ইনস্টল করব বা বিভিন্ন ধরনের কাজ হবে। তো কোন কাজের জন্য কোন প্লাগইন প্রয়োজন হবে এটা আমি নোট করে দিব এবং প্লাগইন ইনস্টল করে করে কনফিগার করে দেখাই দিব। তো আমরা এখান থেকে প্লাগইন সেকশন থেকে প্লাগইন অ্যাড করতে পারবো। আর আমাদের প্রথমে আপনি যখন কোশ্চেন করছিলেন এই যে প্লাগইন এর নিচে ইউজার অপশন আছে,
যে আপনার ওয়েবসাইটে যদি বা আপনার কোম্পানিতে যদি কোনো এমপ্লয়ি থাকে, সেই এমপ্লয়িকে কিভাবে আমি রোল দিতে পারি বা ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে পারি। কারণ আপনিও যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি হয়তো বা বাংলাদেশে আছেন, ক্লায়েন্ট আছে ইউএসএ তে, তাই না? তো আপনাকে তো ওয়েবসাইটের মূল অ্যাক্সেস ক্লায়েন্ট দিবে না। তো আপনাকে সে একটা টেম্পোরারি রোল ক্রিয়েট করে দিবে। আপনার কাজ রিলেটেড যতটুকু অ্যাক্সেস পাওয়া প্রয়োজন ততটুকুই অ্যাক্সেস দিবে, ফুল ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিবে না। বা আমিও যদি আমার ওয়েবসাইটের কাউকে অ্যাক্সেস দিতে চাই, এই যে এখান থেকে ইউজার অপশন আছে, আমরা অল ইউজারে যদি ক্লিক দেই, অল ইউজার মানে যত ইউজার আমার এই ওয়েবসাইটের জন্য আছে, বর্তমানে আমি অ্যাডমিন। আর আমি যদি কাউকে নতুন অ্যাক্সেস দিতে চাই, এই যে দেখেন এখান থেকে ইউজার অ্যাড নিউ অপশন আছে, অ্যাড নিউ এ গিয়ে এখান থেকে আপনি দিয়ে দিবেন যে ইউজার নেম, আপনি একটা হয়তো বা তার নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি তার মেইল, মানে যাকে অ্যাক্সেস দিবেন তার একটা মেইল দিবেন, তার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটাই দিয়ে দেন, এটাই ভিশনারি টেকনোলজি। আর এখান থেকে ডিফল্ট একটা পাসওয়ার্ড তৈরি করে দেন, সেই পাসওয়ার্ড দিয়ে সে এখান থেকে লগ ইন করতে পারবে। আর এখান থেকে রোল অ্যাক্সেসটা কোনটা দিবেন, আমাদের এখানে সাবস্ক্রাইবার আছে, এরপরে কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। আপনি এডিটর অথবা কন্ট্রিবিউটর দিতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা অ্যাডমিন। আপনি এডিটর অথবা কন্ট্রিবিউটর দিতে পারেন, ঠিক আছে? এইগুলো দিলে সে এসইও রিলেটেড কাজের ফাংশনগুলো পাবে। সো এখন আপনার যদি মনে হয় আসলে কতটুকু অ্যাক্সেস দেওয়া প্রয়োজন, তাকে কি মূল অ্যাক্সেস দিতে হবে, তাহলে অ্যাডমিন দিতে পারেন। তবে আপনি অ্যাডমিন দিলেন দেখে এমন না, আপনার কিন্তু যেটা ক্রিয়েটর, যে আসলে মূল অ্যাডমিন, সে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তবে সব ধরনের ফাংশনই এই অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল পাবে। তবে এ আপনাকে কখনো রিমুভ করে দিতে পারবে না, আপনি যাকে রোল দিচ্ছেন তাকে রোল অ্যাক্সেসটা রিমুভ করে দিতে পারবে। এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক দিলে অ্যাড ইউজার অ্যাড হয়ে যাবে। আর প্রোফাইল ক্রিয়েট করার অপশনে যদি আমরা আসি, এখান থেকে প্রোফাইল, এখানে কিছু পরিবর্তন করার দরকার নাই। এখান থেকে আমরা ডিফল্ট যা আছে একটাই থাকবে, এখানে আমরা কিছু পরিবর্তন করব না। ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো পরিবর্তন করার দরকার নাই বা এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আর প্রোফাইলের নিচে টুলসেও আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার হবে না। তবে হ্যাঁ, সেটিংস অপশনে আসি। সেটিংস অপশনে যদি আমরা আসি, এখান থেকে জেনারেল সেটিংস পাবো। আমরা জেনারেল সেটিংসে আসি, জেনারেলে আমরা টাইটেল ডেসক্রিপশন গুলো পরিবর্তন করার জায়গা পাবো। ওয়েবসাইটের মূল টাইটেলটা এখান থেকে সেট করে দিতে পারবো, ট্যাগলাইন মানে কিওয়ার্ড সেট করতে পারবো। এই টাইটেল কিওয়ার্ডটা আমরা কোথায় থেকে পাই, আমরা ওয়েবসাইটের যে অডিট করার সময় বা কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় দেখছিলাম, আমরা আমাদের এসইও কোয়াকে যদি ক্লিক দিয়ে পেজ ইনপুটে যাই, বর্তমানে আমার এই ওয়েবসাইটের এই যে মাই ব্লগ ওয়ার্ডপ্রেস লেখা আছে, দেখেন এটাই শো করতেছে, এই যে টাইটেল মাই ব্লগ মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এই যে ট্যাগলাইন, ঠিক এখানে এটাই শো করতেছে আমাদের এসইও কোয়াকে। আমরা যা সেট করে দেই সেটাই আসলে এখান থেকে প্রিভিউ হয়। তো আমাদের এটা পরবর্তীতে সেট করে দিতে হবে। তবে আমরা এটা এখান থেকে দিব না, আমরা একটা প্লাগইন ইউজ করব যেটার নাম হচ্ছে ইওস এসইও, সেটাতে আমরা কনফিগার করে কাজ করব। আপনি এখান থেকে জেনারেল সেটিংস এই অপশনগুলো পাবেন। আর এখান থেকে সেট করে দিতে পারেন, আপনি চাইলে টাইটেল ডেসক্রিপশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপরে সেভ চেঞ্জ, আর সেভ চেঞ্জ করার পরে আমরা এখান থেকে ওয়েবসাইট ইউআরএল ট্যাগ লাইন, হ্যাঁ, এই অ্যাড্রেসগুলো ডিফল্ট থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আর এখান থেকে ওয়ান্ট হোম পেজ, ডিফল্ট হোম পেজ ওয়ার্ডপ্রেস ইনস্টল ইনডিরেক্টলি, এটা ইনডিরেক্টলি মানে হচ্ছে আপনি অনেক সময় এই এসইও ডট ভিশনারি টেকনোলজি থেকে নামটা হয়তো চেঞ্জ করে দিবেন, এটা আসলে অ্যাড সাইট, এটা ইনডাইরেক্ট আপনাকে রিডাইরেক্ট করে দেয় সাইটটা। রিডাইরেক্ট কি জিনিস, ধরেন আমরা এখান থেকে যদি আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, আপওয়ার্কের নাম আগে ছিল ওডেক্স, ওডিইএসকে, odex.com। এই odex.com-টা যদি আমরা ক্লিক করি, দেখেন অটোমেটিকলি আমাকে নিয়ে যাবে upwork.com এ। অর্থাৎ এটা ওডেক্সটাকে রিডাইরেক্ট করে দিচ্ছে আমার আপওয়ার্কে। মানে কেউ যদি না জানে যে এটার নাম পরিবর্তন হয়ে আপওয়ার্ক হয়ে গেছে, অর্থাৎ ওডেক্সে ক্লিক দিলেও তাকে আপনাকে আপওয়ার্কে পাঠিয়ে দিবে। আবার আরেকটা আছে স্কিল.com, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, যার আগে নাম ছিল মানি বুকার। আমরা যদি MONEYBOOKER মানিবুকার.com, দেখেন আমি মানিবুকার লিখে সার্চ করলে আমাকে নিয়ে যাবে কোথায়, স্কিল.com। মানে মানিবুকারটা এখন নাম পরিবর্তন হয়ে গেছে স্কিল.com। এইগুলোকে আপনি যদি এরকম কোনো পরিবর্তন করেন বা আপনি করে ফেলেন, কারণ আপনার ওয়েবসাইটটা যখন পপুলারিটি পেয়ে যাবে, ভিজিটর যাতে ওই নামে সার্চ করলেও আপনার
নতুন নামেতে চলে আসে, এই জন্য এখান থেকে এটা সেট করে দেওয়া প্রয়োজন হয়, আদারওয়াইজ এটার কোনো পরিবর্তন আসবে না। এরপর আমরা রিডিং অপশনে আসি। ঠিক রিডিং অপশনে কি কি অপশন আছে আমাদের, রিডিং সেকশনে যদি আসি, রিডিং অপশনে এসে এখান থেকে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আপাতত আনক্যাটাগরিজ আছে, আমাদের আনক্যাটাগরিজই থাকবে। এরপরে আমরা ক্যাটাগরিজ ক্রিয়েট করব যখন, এই যে এখান থেকে আমরা এই যে পোস্ট থেকে ক্যাটাগরি ক্রিয়েট করলে সেই প্রতিটা পোস্ট ক্যাটাগরির আন্ডারে আমরা দেখাই দিব। আদারওয়াইজ ডিফল্ট যা আছে এইভাবেই থাকবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা এখান থেকে রিডিং অপশনে যাই, দেখি রিডিং অপশনে কি আছে। রিডিং অপশনে সাধারণত ডিফল্ট থাকে ইওর লেটেস্ট পোস্ট, এটা ডিফল্ট থাকবে। লেটেস্ট পোস্ট মানে আপনি যখন যে পোস্টটা দিবেন হোম পেজে প্রথম এই ডিফল্ট ভাবে এইভাবে পোস্টগুলো আসবে। আর এটা ক্লিক হয়ে গেছে মানে এই থিমের সাথে সেট করা ছিল এই স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজ মানে হচ্ছে আপনার হোম পেজ, এই হোম পেজটা কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এটা, অর্থাৎ এটা কোনো পেজ বিল্ডার দিয়ে হোম পেজটা তার মতো করে কাস্টমাইজ করে সাজানো, এই জন্য এটা সুন্দরভাবে এভাবে আসতেছে ডিজাইন গুলো। আদারওয়াইজ হোম পেজে কিন্তু কখনো এইভাবে আসবে না, এই হোম পেজ গুলো সাজাইতে হয়। আর এই হোম পেজটাই শুধুমাত্র শো করাবে দেখে সে এইভাবে সেট করে রাখছে। হোম পেজটা হচ্ছে স্ট্যাটিক পেজ, এই যে আমরা এটাতে ছিলাম স্ট্যাটিক পেজ, তার মানে প্রথম পেজটা হোম পেজ শো করাবে। আর পোস্ট পেজ কোনটাতে যাবে, ব্লগ পোস্টে, ব্লগ নামে একটা পেজ আছে সেই পেজে পোস্ট যাবে। আর ব্লগ পোস্ট শো মোড, প্রতি পেজে আমার 10টা করে পোস্ট শো হবে, এরপরে হচ্ছে নেক্সট পেজ যাবে, এরকম অপশন দেখাচ্ছে। আর এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট যে বিষয় আছে, মোস্ট ইম্পর্টেন্ট, নট অনলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, শুরুতে যেটা করতে হবে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির যে অপশনটা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ধরেন বর্তমানে নতুন ইনস্টল করলেন, এখন আপনার সাইটের কোনো ডিজাইন ঠিক হয় নাই, আপনার সাইটটার কোনো পোস্ট হয় নাই, তাই না? এটা আমি গুগলে কোনোভাবে ইন্ডেক্স করাতে চাচ্ছি না, বা আমি চাচ্ছি না যে গুগলের রোবট আমার এটা এখন থেকেই স্ক্রলিং করা শুরু করুক বা আমার ডেটাগুলো সার্ভারে জমা রাখুক, কারণ আমার সাইটটা এখন রেডি না। যতক্ষণ আপনার সাইটটা ডিজাইন কমপ্লিট না হবে অথবা সাইটটাকে ইন্ডেক্স করাতে না চাবেন, আপনি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা এটা অফ করে রাখবেন, এখান থেকে ক্লিক দিয়ে রাখবেন সেভ চেঞ্জ। তো আপনার সাইটটা এখন আপনার এটা পারমিশন পাবে না, এই যে যেটা 5 নম্বরে ছিল সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তো এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা আমরা অফ করে রাখবো, ঠিক আছে, যতক্ষণ আমি সাইটে সবকিছু কাজ রেডি না হবে। তো এখান থেকে সেট করে রাখবেন। আবার খেয়াল রাখবেন যখন আপনার সাইটটা প্রপার রেডি হবে, ডিজাইনগুলো ওকে হবে, অবশ্যই চেক মার্কটা উঠায় দিয়ে আবার সেভ করে রাখতে হবে, এটা ফার্স্ট একবারই করতে হয়। আর আমরা ডিসকাশনে যদি আসি, ডিসকাশন থেকে ডিফল্ট পোস্ট সেটিং, যে অটোমেটিকলি নোটিফাই ব্লগ পোস্ট, এরপর হচ্ছে অ্যালাউ, এগুলো ডিফল্ট থাকে, এগুলোতে আমাদের পরিবর্তন করার দরকার নেই। তবে এখানে একটা জিনিস দেখে রাখেন, কারণ এটা পরবর্তীতে আমাদের প্রশ্ন জাগবে যখন আমরা অফ পেজের ক্লাসে যাব এবং অফ পেজের সময় ব্যাকলিংক করব ব্লগ কমেন্টিং। দেখেন এখানে দেওয়া আছে ইমেইল, যে এনিওয়ান পোস্ট অন কমেন্ট, মানে আপনাকে যে কেউ কমেন্টস করতে পারবে। এরপরে এই কমেন্ট হেল্ড অন মডারেশন, এখানে আবার আরেকটা কমেন্ট আছে যে আমি যদি চেক মার্ক দিয়ে রাখি যে কমেন্ট কমেন্ট মাস্ট বি অ্যাপ্রুভ, আমার কমেন্টটাকে অ্যাপ্রুভ করতে হবে। আমার এখানে যদি কেউ কমেন্ট দিয়ে রাখে, তাহলে কি, যে কমেন্টটা অ্যাপ্রুভ করার জন্য ওয়েটিং এ থাকবে, ওয়েটিং থেকে আমাকে অ্যাপ্রুভ করতে হবে, দেন শো করবে। আর আমি যদি আসলে এটাতে চেক মার্ক না দিয়ে রাখি, তাহলে যে কমেন্ট করবে সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক সময় দেখেন বাজে কমেন্ট করতে পারে, তো সেটা তো আমি শো করাবো না, অনেকেই স্প্যামিং করবে, অনেকে তার ওয়েবসাইটের মার্কেটিং করার জন্য আসবে, এই জন্য একটু দেখে রেখে আমাদের কমেন্টটা অ্যাপ্রুভ করাই ভালো। যা আমরা ব্লগ কমেন্ট করতে গিয়েও দেখবো, আমরা নিজেরাও কমেন্ট করলে লেখা দেখাবে ইওর কমেন্ট হ্যাজ বিন ওয়েটিং অ্যাপ্রুভাল ফর মডারেশন, আপনার কমেন্টটা অ্যাপ্রুভ হওয়ার জন্য ওয়েটিং এ আছে, সাইটের যে অ্যাডমিন সে যখন অ্যাপ্রুভ করবে তখন শো করবে, ঠিক আছে, এই অপশনটা এখান থেকে। আর এরপরে আমরা এখান থেকে ডিসকাশনের পরে আমরা যদি মিডিয়ার অপশনে আসি, মিডিয়াতে আমরা সাধারণত ইমেজের সাইজ গুলো আমরা যদি একটা অটো সেট করে রাখি যে আমাদের হাইট এবং ওয়েট 150 পিক্সেল বা 150 পিক্সেলের ইমেজ গুলো আমাদের হবে, এবং সর্বোচ্চ লার্জেস্ট যে ইমেজ ম্যাক্সিমাম 1024 পিক্সেল হাইট, আর ওয়েট হচ্ছে 1024,
হাইটে 1024, এর বড় ফাইল আমি এখানে ইনস্টল নিব না। এই জন্য এটা সেট করে রাখা থাকে ডিফল্ট। আপনি চাইলে এর বড়ও করে দিতে পারেন, যে এখান থেকে ক্লিক করে দেন। আপনি যদি চান যে না 2000 সাইজ ইমেজও নিবেন, হ্যাঁ ফাইল নিবেন, এখান থেকে সেট করে সেভ করে দিবেন। আদারওয়াইজ এর বড় ফাইল কিন্তু আপনাকে দিবে না। আর এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে পারমালিঙ্ক সেটআপ, যেটা আমরা এসইও অডিটে দেখে আসছিলাম। আর বলছিলাম যে পারমালিঙ্ক মানে কি, পেজ লিঙ্ক। এই যে আমরা যখন হোম পেজে যাব, আমার ওয়েবসাইটটা, এই যে এখান থেকে আমরা ব্লগ সেকশনে আসি, এখান থেকে দেখেন ব্লগ নামে একটা পেজ তৈরি হয়ে গেছে। আমি সার্ভিসে যাব, সার্ভিস নামে এই যে লিংক তৈরি হয়ে গেছে। অ্যাবাউটে যাব, অ্যাবাউট নামে পেজ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটার পারমা লিংকটা ঠিক করা আছে। তো পারমা লিংক যদি সেটআপ করা না থাকে, আপনাকে সেট করে দিতে হবে। আপনার পারমা লিংকটা সাধারণত ডিফল্ট এইভাবে থাকে। আমরা এখান থেকে পোস্ট নেম দিব, আদারওয়াইজ এই যে এইভাবে তারিখ সহ উল্টাপাল্টা চলে আসবে, অথবা প্লেন যদি করে থাকি তাহলে এখান থেকে এইভাবে সাধারণত আসবে। তো এই জন্য পারমা লিঙ্কটা আমাদেরকে সেট করে দিতে হবে। তো আমরা এখান থেকে পারমা লিঙ্ক সেট করার অপশন পাবো, পরবর্তীতে পারমা লিঙ্ক আমরা সেট করব। আর পারমা লিঙ্কের পরে আমরা যদি আসি প্রাইভেসি পলিসি, কারণ আমরা জানি প্রতিটা বিজনেসের জন্যই তাদের নিজস্ব কোনো নিয়ম নীতিমালা থাকে। আপনার প্রাইভেসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট করা থাকবে, আর সেই প্রাইভেসি পলিসিতে অবশ্যই আপনার কন্টেন্ট পোস্ট করা থাকবে। আর সেটা এখান থেকে প্রাইভেসি পলিসি থেকে সেট করে দিতে পারবেন, প্রাইভেসি পলিসি। আর এখান থেকে ইউজ দিস পেজ, আপনার কোন পেজটা আছে এখান থেকে ক্লিক দিলে সব পেজ শো করবে, দেখাবে। তার মধ্যে প্রাইভেসি পলিসির যে পেজটা সিলেক্ট করে ইউজ দিস পেজ ক্লিক দিলে এটা প্রাইভেসি পলিসি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে সাধারণত ওয়েবসাইট, এগুলো লাগবে না, এটা ডিফল্ট চলে আসছে থিমের সাথে। এটা হচ্ছে যে পেজ লেয়ার, যেটা এটা পেজ বিল্ডার একটা, এটা থিমের সাথে ডিফল্ট আসছে, এটা আপনাদের সাথে নাও থাকতে পারে। মেইনলি বেসিক্যালি এই ড্যাশবোর্ড নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এর সাথে হচ্ছে কিছু কিছু প্লাগইন ইনস্টল করব, এবং সেই প্লাগইন এর জন্য আমরা টোটালে কাজ করব।